হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো এবং সাপোর্ট দিয়েছো তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। আমি মা হতে চলেছি, কিন্তু এর মধ্যেই আমার জীবনে এমন কিছু ঘটল যা আমাকে গভীরভাবে না দিয়ে গেল। একদিন রাতে ঘরের লাইট বন্ধ করে আমি বিছানায় গিয়ে বসলাম। কিছুক্ষণ পরে ভাই বাথরুম থেকে বেরিয়ে এসে আমার পাশে বসে পড়ল। ঘর জুড়ে একটা অদ্ভুত নীরবতা ছিল। আমি কোনো কথা বলছিলাম না, আর সেও সম্পূর্ণ নিশ্চুপ ছিল। কিছু সময় পরে ভাই আমার পেটে হাত বুলিয়ে সন্তানের অস্তিত্ব অনুভব করার চেষ্টা করছিল। প্রথমে আমি ভেবেছিলাম এটি কেবল একজন পরিবারের সদস্যের সহানুভূতিশীল আচরণ, কিন্তু হঠাৎ করেই তার আচরণে একটি পরিবর্তন এলো যা আমাকে স্তম্ভিত করে দিল। সে আমার গলার দিকে হাত বাড়ালো। আমি ভীষণ অস্বস্তিতে পড়ে গেলাম এবং দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলাম। তাকে শান্ত করে বললাম, ভাই আমি গর্ভবতী, আমাকে এই মুহূর্তে মানসিক শান্তি প্রয়োজন। তারপরেও সে আমার ভাই এবং ভাবির গত 6 বছর ধরে কোনো সন্তান হচ্ছিল না। এদিকে আমার ব্যক্তিগত জীবনে বিবাহ বিচ্ছেদের কারণে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম এবং আমার বাবার বাড়িতে থাকতে শুরু করি। হঠাৎ করেই একদিন আমি লক্ষ্য করলাম যে আমার ভাইয়ের আচরণে এক ধরনের অদ্ভুত পরিবর্তন এসেছে। সে আমার প্রতি অসম্মানজনকভাবে আচরণ করতে শুরু করল, যা আমাকে ভীষণ অস্বস্তিতে ফেলেছিল। একদিন সে আমার ঘরে এসে আমাকে আমার নাম আরোহী। আমার জীবন খুব সহজ ছিল না। 1 বছর আগে আমার বিয়ে হয়েছিল, কিন্তু নানা কারণে আমাদের সম্পর্কটি টেকেনি। ফলে আমি আবার আমার নিজের পরিবারের সঙ্গে থাকতে শুরু করি। কিন্তু আমার ভাইয়ের আচরণ আমার জন্য একটি বড় মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। আমার বাবা মা এবং ভাই যখন একসঙ্গে থাকতেন তখন পরিস্থিতি স্বাভাবিক ছিল, কিন্তু তাদের অনুপস্থিতিতে আমি ক্রমাগত একা হয়ে পড়ছিলাম এবং আমার ভাইয়ের এই অদ্ভুত ব্যবহারে আমি আরও বেশি অসহায় অনুভব করতাম। আমাকে নিয়মিত বিভিন্ন কথা শুনতে হতো। দিন দিন বাড়তেই থাকলো সেই তিরস্কার। তাদের ধারণা ছিল আমি যদি বাড়িতে এভাবে পড়ে থাকি তাহলে আমার ভাইয়ের দ্বিতীয় বিয়েটা সম্ভব হবে না। তাই তারা বারবার আমাকে অন্য কোথাও চলে যাওয়ার কথা বলতো। আমার নিজের অসহায়তা ছিল, আমি তাদের সব কথা চুপচাপ শুনে যেতাম, কারণ আমি নিজের ইচ্ছায় প্রেম করে বিয়ে করেছিলাম। কিন্তু সেই বিয়ে 1 বছরও টেকেনি। একদিন আমার মামাতো ভাই অর্ণব আমাকে ফোন করল। অর্ণব জানতো যে তার মামার স্বভাব কতটা কঠোর। সে বলল, দিদি তুমি আমাদের বাড়িতে চলে এসো, এখানে তুমি শান্তিতে থাকতে পারবে। আমি আমার দাম্পত্য জীবন রক্ষা করার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তার পরিবারের সদস্যরা তার মনে আমার বিরুদ্ধে ভুল ধারণা ঢুকিয়ে দিয়েছিল। সেসব কথা শুনে সে আমাকে ছেড়ে চলে গেল। আমার বিয়ে হয়েছিল 2-5 বছর বয়সে, আর 2-6 বছর বয়সে বিবাহ বিচ্ছেদ হয়ে গেল। আমি এই ঘটনাগুলো বারবার মনে করতে চাই না। তাই যখন অর্ণব আমাকে ফোন করে তার বাড়িতে আসার অনুরোধ করল, তখন আমি ঠিক করলাম যে আমি আর আমার বাবার বাড়িতে থাকব না। সেদিন রাতেই আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিলাম এবং বাসে উঠে অর্ণবের বাড়ি রওনা দিলাম। আমার বাবা মা এমনিতেই চাননি যে আমি তাদের বাড়িতে বেশি দিন থাকি। ভেবেছিলাম কয়েকদিন নতুন পরিবেশে থাকলে আমার মনের অবস্থা ভালো হয়ে যাবে, তাই আমি অর্ণবের বাড়ি চলে গেলাম। অর্ণবের বিয়ে হয়ে গিয়েছিল, তার স্ত্রীর নাম প্রিয়া। তারা বিগত 6 বছর ধরে শহরে থাকছিল। তাদের দাম্পত্য জীবন ছিল সুখী, যদিও বিয়ের 6 বছর পরও তাদের সন্তান হয়নি। যার সঙ্গে আমি ছোটবেলায় খেলে বড় হয়েছিলাম, যাকে আমি ভাইয়ের মতো ভাবতাম, তার সঙ্গে আমার জীবন এমন একটি মোড় নেবে এটা আমি কখনো কল্পনাও করিনি। অর্ণব এবং তার স্ত্রী প্রিয়া আমাকে খুব ভালোভাবে স্বাগত জানালো। যে অবজ্ঞা আর তিরস্কার আমি আমার নিজের বাড়িতে পেয়ে এছিলাম তার ছিটে ফোটাও অর্ণবের বাড়িতে পাইনি, বরং প্রিয়া আমাকে নিজের বোনের মতো আপন করে নিয়েছিল। এমন আনন্দ পরিবেশে থাকাটাও আমার বেশ ভালো লাগছিল। দেখতে দেখতে অর্ণবের বাড়িতে 5 দিন কেটে গেল। এই 5 দিনে একবারও অর্ণব আর তার স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া হতে দেখিনি, কিন্তু আমার কারণে তাদের সংসারে কোনো অশান্তি সৃষ্টি না হয়। তাই আমি অর্ণবকে বললাম, এবার আমাকে আমার নিজের বাড়ি ফিরে যাওয়া উচিত। হয়তো আমার উপস্থিতির কারণে আপনাদের সময় ঠিকভাবে কাটছে না। একথায় অর্ণব হেসে বলল, সময় কাটার কি সমস্যা হবে, আমাদের বিয়ের 6 বছর হয়ে গেছে। এরপর অর্ণব আমাকে আরও কিছুদিন থাকার অনুরোধ করল। তার আন্তরিকতায় আমি না করতে পারলাম না। সেদিন রাতে হঠাৎ আমি একটি শব্দ শুনলাম। আমার ঘরটি অর্ণবের ঘরের পাশেই ছিল। ঘর থেকে বেরিয়ে দেখি শব্দটা অর্ণব ভাইয়ের ঘর থেকে আসছে। অদ্ভুত শব্দ, সম্ভবত ভাবির। রাতে এই ধরনের শব্দ কেন আসছে তা আমি বুঝতে পারছিলাম, কারণ একসময় আমারও বিবাহ হয়েছিল। ওই শব্দ শুনে হঠাৎ আমার স্বামীকে মনে পড়ে গেল। মনে অবাঞ্ছিত কিছু অনুভূতি জেগে উঠছিল। দ্রুত নিজের ঘরে ফিরে গিয়ে কানে তুলো দিয়ে শুয়ে পড়লাম, যাতে সেই শব্দ আর আমার কানে না আসে, শব্দগুলো যাতে শুনতে না পাই এবং চোখের
সামনে কোনো অনাকাঙ্ক্ষিত দৃশ্য না আসে সেজন্য আমি চুপচাপ নিজেকে সামলানোর চেষ্টা করছিলাম। পরের দিন অর্ণবের বাড়িতে প্রিয়ার মামি এলেন। গল্প করতে করতে হঠাৎ প্রিয়ার মাম জিজ্ঞাসা করলেন, প্রিয়া কবে আমাদের দাদির মতো সুব্বর দেবে? আমরা কবে তোমার খুশির খবর শুনতে পারবো? মামির এই প্রশ্ন শুনে প্রিয়ার মুখ কালো হয়ে গেল। তখন অর্ণব বলল, আমাদের ফ্যামিলি প্ল্যানিং রয়েছে, কিন্তু আমরা এখনও সে বিষয়ে চিন্তা করিনি। মাম চলে যাওয়ার পর প্রিয়া মনমরা হয়ে নিজের ঘরে চলে গেল। প্রিয়ার মামার এই প্রশ্নে এত মন খারাপ হওয়ার কারণ আমি বুঝতে পারছিলাম না। সে খুবই বিমর্ষ দেখাচ্ছিল। তার মন খারাপ দেখে আমি তার পিছু নিয়ে তার ঘরে গেলাম। সেখানে গিয়ে দেখি প্রিয়া একা বসে কাঁদছে। তাকে কাঁদতে দেখে আমি বললাম, প্রিয়া তুমি কি মামির প্রশ্নের জন্য কাঁদছ? এতে কাঁদার কিছু নেই। অর্ণব তো মামিকে পরিষ্কার বলেছে যে তোমাদের ফ্যামিলি প্ল্যানিং রয়েছে এবং তোমরা সে অনুযায়ী চলছো, এতে মন খারাপ করার কিছু নেই। আজকাল সবকিছু পরিকল্পনা অনুযায়ী করা হয় এবং শিশু জন্মদানও এখন খুব সহজ ব্যাপার নয়। সবকিছুতেই খরচ বেড়েছে। আমি বলতে থাকি। হঠাৎ প্রিয়া আমার কাঁধে মাথা রেখে জোরে কাঁদতে শুরু করল। আমি তার চোখের পানি মুছিয়ে শান্ত করার চেষ্টা করলাম। তারপর বললাম, প্রিয়া আমার মনে হচ্ছে তোমার কষ্টের কারণ কিছু ভিন্ন। যদি কোনো সমস্যা থাকে আমাকে বলো, আমাকে তোমার বন্ধুর মতো ভেবে মন খুলে বলো। একথা শুনে প্রিয়া বলল, তুমি যখন বন্ধুর মতো জানতে চাইছো আমি সত্যিটা বলবো, তবে শোনার পর নন্দের মতো নয়, বন্ধুর মতোই বুঝবে, এই প্রতিশ্রুতি দাও। আমি তাকে প্রতিশ্রুতি দিলাম যে আমি তাকে বন্ধুর মতোই বুঝবো। তখন প্রিয়া কান্না জড়িত কণ্ঠে বলল, আমাদের কোনো ফ্যামিলি প্ল্যানিং নেই। সত্যি কথা হলো আমি কখনো মা হতে পারবো না। আমার মধ্যে এক প্রিয়া বলল, আমার শরীরে এমন এক ত্রুটি আছে যার কারণে আমি কখনো মা হতে পারবো না। তার কথাগুলো শুনে আমি শান্তভাবে বললাম, প্রিয়া এতে এত বেশি মানসিক চাপ নেওয়ার কিছু নেই। জীবনের সবকিছু ঈশ্বরের ইচ্ছায় ঘটে। যদি তোমরা বাবা মা হওয়ার সুখ পেতে চাও তাহলে কোনো অনাথ আশ্রম থেকে একটি শিশুকে দত্তক নিতে পারো। এতে তুমি মাতৃত্বের আনন্দ পাবে এবং সেই শিশুটিও একটি সুন্দর জীবন পাবে। প্রিয়া জবাব দিল, যদি আমাদের দত্তক নেওয়ার ইচ্ছে থাকতো তাহলে অনেক আগেই তা করে ফেলতাম, কিন্তু আমরা শুধু আমাদের নিজেদের সন্তানই চাই। আমার এই ত্রুটির কথা যদি সমাজ জানতে পারে তাহলে আমার অনেক বদনাম হবে। প্রিয়ার কথা শুনে আমি তাকে বললাম, তুমি চেষ্টা চালিয়ে যাও, একদিন না একদিন তুমি অবশ্যই মা হবে। সেদিন সন্ধ্যায় অন্য ভাই আর প্রিয়া আমাকে তাদের সাথে এক পার্টিতে যাওয়ার জন্য জোর করতে লাগলো। পার্টি ছিল ভাইয়ের অফিসের এক বন্ধুর বাড়িতে। আমি প্রথমে যেতে রাজি ছিলাম না, কিন্তু প্রিয়া বলল, আমরা বাইরে যাচ্ছি আর তুমি একা ঘরে থাকবে, এটা আমি চাই না। তুমি আমার প্রিয় ননদ, তোমাকে একা রেখে যেতে আমার ভালো লাগবে না। তার অনুরোধে আমি শেষমেশ প্রস্তুত হয়ে গেলাম। আমার ঘর থেকে বেরোতেই অর্ণব ভাই প্রশংসা করে বলল, আরোহী তুমি অসাধারণ সুন্দর লাগছো, অনেকদিন পর তোমাকে এভাবে সেজে উঠতে দেখছি। প্রিয়া আমার প্রশংসা করল। পার্টিতে গিয়ে দেখি সবাই প্রিয়ার কাছে একই প্রশ্ন করছে, তোমরা সুখবর কবে দেবে? প্রিয়ার সব প্রশ্নের উত্তরে শুধু চুপচাপ মাথা নাড়ছিল। পার্টি থেকে ফিরে এসে আমি নিজের ঘরে গেলাম পোশাক বদলে একটু পানি খেতে। রান্নাঘরে যাওয়ার সময় হঠাৎ অর্ণব ভাই আর প্রিয়ার ঘর থেকে ঝগড়ার আওয়াজ শুনতে পেলাম। প্রিয়া বলছিল, আমি এই সন্তান নেওয়ার চিকিৎসায় ক্লান্ত হয়ে পড়েছি, তার উপর লোকজনের প্রশ্ন, এটা আর সহযোগ করতে পারছি না। দুপুরেই আমি তাকে এসব নিয়ে শান্ত করেছিলাম, আবার একই কথা শোনার শক্তি আমার ছিল না। তাই কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে রান্নাঘর থেকে পানি নিয়ে নিজের ঘরে ফিরে এলাম। ঘরে ফিরে আমি একটি বই পড়ছিলাম। কিছুক্ষণ পর প্রিয়া আমার ঘরে এলো। তাকে একটু অদ্ভুত দেখাচ্ছিল। আমি বললাম, প্রিয়া তুমি যদি কিছু বলতে চাও তাহলে এখানে এসে বসো, আমি শুনছি। আমি তখন ঘুমানোর কোনো ইচ্ছা ছিল না। প্রিয়া এসে আমার পাশে বসলো। আমরা পার্টি থেকে ফিরেছি প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, কিন্তু প্রিয়া এখনও তার পোশাক পরিবর্তন করেনি। আমার হাত ধরে প্রিয়া বলল, তুমি আমাকে এত ভালোবাসা দিয়ে প্রিয়া বলে ডাকো, আর আজ দুপুরে তুমি আমার সঙ্গে বন্ধুত্বের নতুন একটা সম্পর্ক তৈরি করেছ। এই বন্ধুত্বের জন্য তোমাকে একটা কাজ করতে হবে। আমি অবাক হয়ে বললাম, তুমি যা বলবে আমি তা করব। প্রিয়া একটু থেমে বলল, তুমি আগে ভালোভাবে ভেবে নাও এবং আমাকে প্রতিশ্রুতি দাও যে তুমি আমাকে না বলবে না। আমি ভাবলাম হয়তো সে শপিং যাওয়ার কথা বলবে বা তার জীবনের কোনো বিষয় নিয়ে আলোচনা করবে, তাই কোনো দ্বিধা ছাড়াই আমি প্রতিশ্রুতি দিয়ে বললাম, ভেবো না, আমি যা কিছু করতে প্রস্তুত। তখন প্রিয়া বলল, আরোহী আমি মা হতে চাই। তার কথা শুনে আমি মুচকি হেসে বললাম, তুমি একদিন অবশ্যই মা হবে। আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে প্রিয়া এই বিষয়ে কথা বলতে চায়। আমি কিছু বলতে যাব, তখন প্রিয়া বলল, তোমার মাধ্যমে মা হতে চাই। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তোমার মাধ্যমে মানে? প্রিয়া বলল, তুমি আমাকে কথা দিয়েছ, এখন তুমি আমাকে না করতে পারবে না। এরপর সে বলল, গত 6 বছর ধরে আমি মা হওয়ার স্বপ্ন দেখে যাচ্ছি। আমরা অনেক টাকা পয়সা খরচ করেছি, চিকিৎসার জন্য অগণিত ইনজেকশন আর ওষুধ নিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমি চাই আমার আর অর্ণবের সন্তান তোমার গর্ভে জন্ম নিক। তার কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। যার সঙ্গে ছোটবেলা থেকে ভাই বোনের মতো সম্পর্ক ছিল তার স্ত্রী আজ আমাকে তার
স্বামীর সঙ্গে রাত কাটানোর কথা বলছে। আমি তাকে বললাম, তুমি কি বলছো তা কি বুঝতে পারছো? প্রিয়া জবাব দিল, আমি সবকিছু ভেবে চিন্তেই বলছি। তুমি যদি এটা করো তাহলে আমরা তোমাকে অনেক টাকা দেব, এমনকি তোমার জন্য একটি বাড়িও কিনে দেব। আমরা জানি তোমার বাবা মা আর ভাই তোমাকে কিভাবে কষ্ট দেয়। তার কথাগুলো শুনে আমার জীবনের লক্ষ্য নিয়ে আমি নতুন করে ভাবতে শুরু করলাম। আমি সবসময় একটি বিউটি পার্লার খোলার স্বপ্ন দেখতাম, যেখানে আমি নিজে আয় করতে পারবো এবং নিজের জীবন স্বাধীনভাবে কাটাতে পারবো। বাবার বাড়িতে বেশিদিন নির্ভরশীল থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি আগে একটি ছোট কোর্স করেছিলাম, যেটির জন্য আমি বাবার কাছ থেকে 1 লাখ টাকা ধার নিয়েছিলাম। তবে বড় মাপের পার্লার শুরু করতে গেলে একটি প্রফেশনাল কোর্স করা জরুরি। ভাই ও ভাবির প্রস্তাবটি গ্রহণ করলে আমি সেই কোর্সের জন্য অর্থ জোগাড় করতে পারব এবং ভবিষ্যতে একটি বড় পার্লারও খুলতে পারব। অনেক ভেবে আমি তাদের প্রস্তাবে রাজি হলাম। তবে আমি ভাবিকে জিজ্ঞেস করলাম, আপনার এই পরিকল্পনার বিষয়ে ভাইজা জানেন তো? ভাবি বললেন, তোমার ভাইজা সম্পূর্ণ জানে এবং সে এতে রাজি। আর আজ থেকে তাকে ভাইজা নয়, অর্ণব বলে ডাকবে। এরপর ভাবি আমাকে অর্ণবের ঘরে নিয়ে গেলেন। আমাকে দেখে অর্ণব উঠে দাঁড়ালো। ভাবি তাকে ইশারায় সম্মতি জানালেন। অর্ণব আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যিই প্রস্তুত? আমি বললাম হ্যাঁ। তখন ভাবি বললেন, এখন থেকে আর ভাইয়া নয়, শুধু অর্ণব বলবে। ভাবি ও নিজেদের সন্তানের জন্য অনেক বড় একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি তাদের সাহায্য করার সিদ্ধান্ত নিলাম, কারণ আমার বয়স তখন 2-6। আমি জানতাম না ভবিষ্যতে আমি বিয়ে করব কিনা। যদি কারো সাহায্যে আমি নিজের জীবনের লক্ষ্য পূরণ করতে পারি তাহলে না বলার কোনো কারণ দেখলাম না। আমাদের সম্পর্ক ভাই বোনের মতোই ছিল। তবে আমি আমার সমস্ত অতীত ভুলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি জানতাম এই সিদ্ধান্ত আমাকে অর্থনৈতিকভাবে স্বাধীন হতে সাহায্য করবে। আমি বাবার বাড়ি আর ফিরে যাব না বলে ধিপতি করলাম। সেদিন রাতের খাওয়া শেষে ভাবি আমার ঘরে এলেন। তার হাতে একটি পোশাক ছিল যা আমার পরতে হবে। তিনি বললেন, অর্ণব কখনো অন্য কোনো মেয়ের